তিনি না বিশ্ব মাঠের প্লেয়ার, তিনি না বিশ্বজোড়া তার সাংঘাতিক গ্রহণযোগ্যতা, তিনি না তার জাদুতে এই পৃথিবীটাকে একদম সাংঘাতিক কিছু করে দেন। তিনি 3-0 তত্ত্ব নিয়ে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ান, তিনি সুদের ব্যবসা ছড়ান, তিনি ইটালিতে গিয়েও এই সামাজিক ব্যবসার গান গেয়ে আসেন। আর বাংলাদেশটাকে 1 বছর উনি কোথায় নিয়েছেন? উনি নোবেল প্রাইজ পেয়ে বলেছিলেন 12 বছরের মধ্যেই বাংলাদেশের দারিদ্র তিনি জাদু ঘরে নেবেন। তার গ্রামীণ ব্যাংকের সুদের টাকা নিয়ে এই বাংলাদেশে কত লক্ষ পরিবার পথে বসেছে, পথে ঘাটে মাঠে। এই ঢাকা শহরে আমি অসংখ্য উদাহরণ দিয়ে বলেছি, এখনো বলি, আপনাদের বিশ্বাস না হলে আপনারা ঢাকা শহরে বাংলা মোটরে যাবেন। এই বাংলা মোটরে গিয়ে আপনি একেবারে অ্যানথ্রোপোলজিক্যাল একটা স্টাডি করতে পারবেন। ইকোনমিক তো অবশ্যই, ইকোনমিক জিওগ্রাফি স্টাডি করতে পারবেন, অ্যানথ্রোপোলজিক্যাল করতে পারবেন এবং স্টেট নিডেড অর্থনীতির আপনি স্টাডি করতে পারবেন, বিশাল গবেষণা করতে পারবেন। এই বাংলা মোটরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অন্তত 1,500 থেকে 2,000 ছিল, আরো আগে, এখন 2-3 হাজার মানুষ তারা কাজ করে। তাদের মেন কাজটা কি জানেন? তাদের মেন কাজটা হলো তারা সেখানে প্রচুর টাইলসের দোকান, সেই টাইলসের দোকানে যারা ভ্যান গাড়ি টানে না এবং লেবার যারা টাইলস পরিবহন করে, এবং এখন দিনকে দিন ওখানে কিছু ম্যানেজারও হয়েছে, আবার কেউ কেউ টাইলসের ব্যবসায়ী হয়েছে। এই মানুষগুলো 2 থেকে 3 হাজার মানুষ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার। এর কারণ কি জানেন? এটার কারণটা আমরা আমাদের একেবারে দৈনন্দিন জীবনের থেকে আমরা এটা জেনেছি। সেখানে কয়েকজন লোক, আমার নামও মনে আছে, নামগুলো আমি এখন আপনাদেরকে বললাম না। এই লোকগুলো 80-এর দশকে, 90-এর দশকে তারা এই গ্রামীণ ব্যাংকের ব্র্যাকের এদের ক্ষুদ্র ঋণ নিয়েছিল। ক্ষুদ্র ঋণ নেওয়ার পরে কি করে জানেন? একটা গ্রামের মানুষকে তখন 2,000, 3,000 বা সর্বোচ্চ 5,000 টাকা সে ঋণ নিত। তো ঋণ নেওয়ার পরে ওই লোকের তো মাথায় ঘুরে, 5,000 টাকা পাইছি, বহুদিন মুরগি খাই না। সে প্রথমে তখন 200 টাকা, 300 টাকা, 200 টাকা, 250 টাকা মুরগি পাওয়া যেত। একটা মুরগি কিনে, মুরগিটা কিনলে মনে পড়ে যে হারে, আজকে 2টা বছর বউরে একটা শাড়ি দিই না, 200 টাকাই তো দাম। তখন 200 টাকা একটা গ্রামের মানুষের শাড়ি পাওয়া যেত, একটা শাড়ি কিনতো। গেল ধরেন 400-500 টাকা, নিজের আবার মন চাইছে, এতদিন হুক্কা খায়া দম ফাটায় ফেলছে, একটু বিড়ি খাইতে ইচ্ছা করছে, 5 টাকা প্যাকেটের একটা বিড়িও কিনলো, 2 টাকা প্যাকেটের বিড়ি কিনলো। তারপরে তার মনে হইলো বউয়ের জন্য যে শাড়িটা কিনলাম, মাইয়াটা তো মন খারাপ করবে, আচ্ছা অত টাকা দিয়ে কিনলাম না, মায়েরটা লেগে 150 টাকা দিয়ে একটা জামা কিনি। এই 150 টাকা দিয়ে যখন জামাটা কিনলো, তখন মনে করলো মাইয়ারে যে 150 টাকা দিয়ে জামাই তো রাগ করবো, সর্বনাশ, মায়ের কপালে দুঃখ নাই মারবো। ধৈর্য ধরে শোনেন, ফ্যাক্ট, হাটে মাঠে গ্রামে যান, বিশ্বাস না করেন, আমি তো বললাম নাম ধরে বলে দিব পরিবারগুলো। জামাইয়ের জন্য কিনলো, কিনতে কিনতে বাড়িতে এলো, ঋণ করছে, আবার এর মধ্যে 1-1.5 হাজার টাকা দেখাইছে যে আমি এবার এনজিও ঋণ পাবো, তোর ঋণটা শোধ করে দিব। 1-1.5 হাজার টাকা 1-1.5 বছরের ঋণও শোধ করলো, থাকলো কত শেষে? এখন একটা ছাগল কিনতে হবো না, আর ছাগল না কিনলে আবার আমি এনজিও দেখাবো কি? একটা ছাগল কিনলো, কিনা পরে আর কিস্তি দেওয়ার তার উপায় থাকলো না। এবার আসে এনজিওর মাঠ কর্মী, তারপর একদিন আসে ম্যানেজার, তারপর উৎপাত করতে করতে যখন টাকা দিতে পারে না, একবার ঘরের চালের টিন ধরে টানাটানি করে, এটা সুদ বাড়ে। আর তো বুঝেন, এনজিওর লোক ঘরে আইলে পরে তো উঠান থেকে খেদানো যায় না। আর এদের কথা, মা গোমা, বাংলাদেশের ব্যাংকগুলার কি আচরণ তার চেয়ে ভয়ঙ্কর। এই কথার ঠেলা একদিন ভিটাটা বেচা দিয়া কয় শহরে চল, উপার্জন করে আবার কামাও মনে। আমার এই কথার যদি আমি আপনাদেরকে, কেউ আসবেন, আমি শত শত উদাহরণ যদি না দেখাতে পারি, আমি যে কোনো কিছু মেনে নিতে বাধ্য হব। এই ছিল বাংলাদেশের এই ক্ষুদ্র ঋণের অবস্থা। এখন সেই ভদ্রলোক বাংলাদেশকে আশা দেখেছেন, বলেছেন সারা পৃথিবী আমাদের কাছে আসবে, আমরা কারো কাছে যাব না। উনি গেলেন রোমের মেয়রের কক্ষে দেখা করতে, রোমের মেয়র ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে থাকে, উনি চুপ করে বৈশা বৈশা কি কি কথা শুনেন। রোমের মেয়রের কাছ থেকে উনি কি আনছেন আমি জানি না, নাকি রোমের মেয়রকেও ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার পাঠ দিয়ে আসছেন। এবার আসেন, সারা পৃথিবী নিয়ে খেলবেন, সারা পৃথিবীর মানুষ আমাদের কাছে আসবে, আমাদেরই তো সারা পৃথিবীর কাছে যাওয়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম। আমার সামনে একটা খবর আছে, খবরটা পড়ে বুক মোচড় দিয়ে ওঠে। পৃথিবীর অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে। খবরটা এমন, বিশ্বব্যাপী ভিসা নিষেধাজ্ঞা কঠোর হওয়ায় গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। যুক্তরাজ্য ভিত্তিক হেনরি অ্যান্ড
পার্টনার্সে প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট সূচকে বিশ্বের 7ম দুর্বলতম পাসপোর্ট বিবেচিত হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। 2025 সালে প্রকাশিত 106টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম। 106টা দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান 100তম। আর কি চান ভাই? একসময় তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইতাম, এখন এই চপেটাঘাত আমার গায়ে কিভাবে লাগতে পারে? আপনার কি একটু গায়ে লাগছে না? আচ্ছা, অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন ভিসার অপব্যবহার, অবৈধ অভিবাসন এবং কিছু বাংলাদেশের বিদেশে অপরাধমূলক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সবসময় বরাবরই ছিল এটা নতুন কিছু না। তারপরে আমাদের পাসপোর্ট এত হালকা হয়নি। ফলে অনেক দেশ এখন প্রবেশের আগে কঠোর যাচাই বাছাই করছে। জানা গেছে অনেক বাংলাদেশি ভ্রমণ ভিসা বিভিন্ন দেশে গিয়ে অবৈধভাবে কাজ করছেন। এইসব বিষয়াতই এই রিপোর্টে তুলে ধরা হয়েছে। বিশ্বের খ্যাতিমান অনেক বাংলাদেশি ব্লগার আছেন যাদের পাসপোর্ট সে হিসাবে মাপা যায়। সেই সব ব্লগাররা এখন প্রবলেমের মুখে পড়ছেন। শ্রীলঙ্কার মতো দেশ অ্যারাইভেল ভিসা, পোর্ট এন্ট্রি ভিসা বাতিল করে দিয়েছে। এই হচ্ছে আমাদের ম্যাজিক ম্যানের কারিশমা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।